অনেক সময় হয় কি অনেক বেটার টিমও কিন্তু অনেক কম কম নাম আলো টিমের সাথে আপনার হেরে যায় বা বাজে ক্রিকেট খেলে। আমার কাছে মনে হয় যে রংপুর রাইডার্স যেই ক্রিকেটটা খেলে আসছিল এতদিন ধরে বিপিএল এইবারের ভার্সনে, আমার কাছে মনে হয় যে ওদের একটা ওয়েক আপ কল দরকার ছিল, যেটা কিনা আজকের ম্যাচ আপনি বলতে পারেন। এবং আপনি যদি দেখেন ওদের টপ অর্ডারে কিন্তু খুব একটা বেশি রান করতে পারেন। টপ অর্ডারটা যদি একটু ঠিক করে যেত তাহলে কিন্তু আজকের ম্যাচেও আমরা সেম জিনিস দেখতে পারতাম। জিনিসটা এরকম, আমি এরকম চোখে দেখছি না। আমি প্রথমেই আপনাকে বলেছি যে আসলে রংপুর রাইডার্সের জন্য এটা একটা ওয়েক আপ কল ছিল। প্লাস আমি ভাইয়ের কথার সাথে একটু বলতে চাই, ইরফান শুকুর যে প্লেয়ারটা স্পেশালি কিন্তু ঢাকার ক্রিকেটে কিন্তু অনেক দিন ধরে ক্রিকেট খেলছে এবং খুব ভালো একটা নাম। এবং ও ওপেনিং থেকে নিয়ে আপনার মিডল অর্ডারে নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 সব জায়গাতে ব্যাটিং করে। আনফরচুনেটলি ক্লিক করেনি, বাট অনেক ভালো প্লেয়ার। আর সোহানেরটা যদি দেখেন, আজকেও কিন্তু 157 এর স্ট্রাইক রেট আছে অলমোস্ট। যেটা হয়েছে কি ওয়েক আপ কল, আমি কেন বলেছি, কারণ এইরকম ধরনের টিমগুলো না আপনার এক ধারে জিততে থাকতে ওদের হয় কি আপনার মানে ওই ওভার কনফিডেন্সটা চলে আসে। কিন্তু এক্স্যাক্টলি ওভার কনফিডেন্স আমি বলবো না, আমি বলবো যে দুর্বার রাজশাহী টিম আপনি যেরকমটা বলছিলেন, হ্যাঁ অবশ্যই ওদের বোলিং এর মধ্যে ঘাটতি আছে। আপনি যদি দেখেন থ্রু আউট দ্য টুর্নামেন্টে এখন পর্যন্ত কিন্তু তাসকিন আহমেদ আপনার নাম্বার 1 বোলিং রেটিং আছে। প্লাস রায়ান বার্ল একজন লেগ স্পিনার, এবং ও একটা লেগ স্পিনার কিন্তু আমাদের ক্রিকেটিং ভাষায় আমরা কিন্তু সবসময় বলি একটা লেগ স্পিনার ক্যান চেঞ্জ ও যে কোনো সময় চেঞ্জ করে দিতে পারে। এবং 4টা উইকেট ও ওয়ার্ল্ড ক্রিকেটে ওরকম রেগুলার বোলার না, বাট বাংলাদেশে কিন্তু রেগুলার বেসিসে বোলিং করছে। এবং আজকে দেখেন ও একটা সাফল্য পেয়েছে। উইকেটটাও একটু স্টিকি ছিল, যার কারণে একটু হেল্প পেয়েছে। বা আনফরচুনেট রংপুর রাইডার্সের জন্য যে রাজশাহী টিমের সাথে তুলনামূলক ছোট টিমের কাছে হেরে গিয়েছে। দেখেন নাহিদ রানা সম্পর্কে আমাকে যদি বলতে হয়, আমি এখনো বলবো ও কিন্তু একটা লার্নিং প্রসেস আছে এখনো। ও কিন্তু বেশি দিন হয়নি, ও কিন্তু বেশি দিন ক্রিকেট খেলেনি। আমি লাস্ট ইয়ার ও আমার সাথে ছিল, আমার শাইনপুকুর টিমে আমরা খেলেছি একসাথে। লাস্ট ইয়ার ওকে অনেকটাই অপরিপক্ক দেখা গিয়েছে। এটা হচ্ছে কি আপনি যত ক্রিকেট খেলবেন তত আপনি শিখবেন এবং ততটা পরিপক্ক হবেন, ওইটাই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি। এবং হি ইজ লার্নিং ফাস্ট, সত্যি কথা বলতে। এবং এইরকম টাইপের ফাস্ট বোলাররা কিন্তু দেখবেন আপনি পৃথিবীতে যতগুলো টিম খেলছে সবগুলো টিমের মধ্যেই 2-3টা করে পাওয়া যায়। আমরাও খুবই লাকি যে আমাদের কাছে নাহিদ রানার মতো একটা পেস বোলার আছে। হ্যাঁ, তবে দেশীয় যে কোচগুলো ওর সাথে কাজ করছে বা ইন্টারন্যাশনাল কোচগুলো কাজ করছে, আমার কাছে দেখে মনে হচ্ছে যে হি ইজ গেটিং দেয়ার এবং ভালো হচ্ছে, দিনকে দিন ভালো হচ্ছে। এবং এরকম চলতে থাকলে, আর যদি ইনজুরিটাকে আমরা একটু ওর ইউসেজটা যদি আমরা একটু দেখতে পারি যে ঠিকমতো সবগুলো ম্যাচেস না খেলিয়ে কিছু রেস্ট দিয়ে, তাহলে কিন্তু আমরা ওর কাছ থেকে অনেকদিন সার্ভিস পাবো। ডেফিনেটলি আপনার হেল্পফুল তো জিতাটা একটা পজিটিভিটি নিয়ে আসে সবসময়। বাট আপনি যদি দেখেন ওদের কাছে আর ম্যাচ খুব একটা বাকি নেই। বাট আমরা টপ 4-এ কিন্তু আপনার রংপুর রাইডার্স, ফরচুন, বরিশাল, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী। বা আপনি এইখানে যদি দেখেন যে খুলনা টাইগার্সের 2টা গেম বাকি আছে এখন, ওরা যদি আরো 4টা বাকি আছে। হ্যাঁ, তো আপনি যদি দেখেন যে এইখানে যদি ওরা থ্রু আউট অল দ্য ম্যাচেস যদি জিতে যায় তাহলে কিন্তু ওরা টপে চলে আসে। তো এখনো ক্যালকুলেশন অনেক বাকি আছে, এখনো খেলা যেহেতু গ্রুপ পর্বের খেলাটা বাকি আছে, ক্যালকুলেশন আরো বাকি আছে অবশ্যই। জুনিয়র এবং আমি লাস্ট ইয়ার ও আমার টিমেই ছিল, শাইনপুকুর টিমে ছিল। আমি খুব ক্লোজলি দেখেছি ছেলেটা, কিন্তু আসলে আপনার অনেক ট্যালেন্টেড একটা ছেলে। শর্ট সিলেকশনটা কিন্তু ছেলেটার খুবই চমৎকার। আমি নিজে প্র্যাকটিস সেশনে দেখেছি, ম্যাচেও দেখেছি, শর্ট সিলেকশনটা অত্যন্ত চমৎকার এবং একটু পরিপক্ক মনে হয় আমার কাছে। কিছুদিন আগেও যখন আমি ইন্টারন্যাশনাল খেলা দেখছিলাম তখনও ধারাবাহিকতা ছিল না, বাট আমি বলেছিলাম যে এই ছেলেটা ভালো একটা পর্যায়ে যেতে পারবে এবং ফিউচার খুব ভালো যদি আমরা তাকে সুযোগ দিই। এবং ওই ধারাবাহিকতাটাই কিন্তু আপনাকে দেখাচ্ছে এবং এক্সপেল খুব ভালো ব্যাটিং করছে। সাব্বির প্লেয়ারটা কিন্তু এরকমই প্লেয়ার, আপনি যদি ওর আরো
আমি যদি আরো 2 বছর পিছনে যেতে চাই বা আরো 3 বছর পিছনে যেতে চাই, ও কিন্তু এরকমই প্লেয়ার। ওর কাছে কিন্তু শর্টের অভাব নেই এবং ও কিন্তু বড় শট খেলতে পারে না। এবং ইউজুয়ালি আমরা যেটাকে আমাদের ক্রিকেটিং ল্যাঙ্গুয়েজে বলি একটা বিজি প্লেয়ার, সবসময় আপনার বল টু বল রান করে বা বলের থেকে একটু বেশি রান করে। আমি ফার্স্ট ক্লাস খেলাগুলো দেখেছি, লিস্ট এ দেখেছি, টি20 খেলা দেখেছি। সাব্বির কিন্তু এরকম প্লেয়ার এবং একটা ইউজফুল প্লেয়ার টিমের জন্য। প্লেয়ারদের খারাপ সময় যায়, এটা মানে এই না যে প্লেয়াররা কাম ব্যাক করতে পারে না। এবং আমি যদি ওদের জন্য সঠিক একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিতে পারি যেখানে কিনা ওরা কাম ব্যাক করতে পারে, সেখানে কিন্তু কাম ব্যাক করার সুযোগ থাকবে। এবং সুযোগ যদি আপনি তারপরে যদি বাংলাদেশ টিমে আসেন, তখন দেখবেন যে কিন্তু আর একটু বেটার ক্রিকেট খেলছে, বিকজ ওর কাছে অভিজ্ঞতাটা আছে। তো আমার কাছে মনে হয় যে আমরা যখন বাংলাদেশ টিম থেকে কোনো প্লেয়ার বের হয়ে যায়, তারপরে পরের যে প্রসেসটা, এটা নিয়ে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, যারা কোচেসরা আছেন, যারা আমাদেরকে সবসময় কাছে থেকে দেখেন, তারা যদি এটার উপর আরেকটু জোর দেন, তাহলে কিন্তু পাইপলাইনের সাথে সাথে তাদের যে ছিটকে যাওয়া যে প্লেয়ারগুলো আছে, ওরাও কিন্তু তাদেরকে হেল্প করতে পারে। আমার কিছু ওভারসিজ ফ্রেন্ডস আছে যাদের সাথে আমি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছি। আমি দেখি তাদেরকে, তারা যখন বাংলাদেশ তাদের রেসপেক্টেবল যে টিমসগুলো আছে ওখান থেকে যখন বের হয়ে যায় টিম থেকে, আনফরচুনেটলি পারফরমেন্সের কারণে হোক, তো ওরা কি হয়, ওরা বের হয়ে যাওয়ার পরে কিন্তু ওদেরকে একদম ইজি ছেড়ে দেয় না। ওদেরকে কিন্তু একটা ক্রাইটেরিয়ার মধ্যে নিয়ে এসে ওদেরকে কিন্তু ওই ইন্টারন্যাশনাল ফেভারের মধ্যেই রাখে, জাস্ট ইন্টারন্যাশনাল ম্যাচগুলো খেলে না, বাট সমস্ত কিছু ইন্টারন্যাশনাল প্লেয়ারদের মধ্যে। এবং ওরা ওইখানের মধ্যেই থাকে, যেই সময় কামব্যাক করা দরকার ঠিক ওই সময় কামব্যাক করে জোরে নিয়ে আসে। যখন আপনি ডোমেস্টিক ক্রিকেট খেলছেন, ভালো করছেন, আপনাকে কামব্যাক করে নিয়ে আসলাম। বা আপনাদের দেশের যে বিপিএল বলেন, সিপিএল বলেন, এরকম টাইপের যে টুর্নামেন্টস গুলো হয় রেসপেক্টেড কান্ট্রিজ গুলোতে, ওইখানে ওরা ভালো করে, তখন ওদেরকে আবার ব্যাক করে নিয়ে আসে। এটা জাস্ট বিকজ আপনাকে প্লেয়ারটাকে ধরে রাখা হয়। কারণ আমাদের দেশে এই জিনিসটা হয় কি, আপনি নিজে এটার পরীক্ষিত একটা বলতে পারেন যে আমরা যখন বের হয়ে যাই, তখন আর ওই ফোকাসটা থাকে না যতটুকু ফোকাস ন্যাশনাল ঢোকার আগে থাকে। আমি আসলে টোটাল, আপনারা যদি বলেন, আমি টোটাল বিসিবি কেও এটার জন্য দোষারোপ করতে চাই না। কারণ হচ্ছে আমাদের প্লেয়ারদের থেকে আমাদের অ্যাকোমোডেশনস অনেক কম। সলভেন্ট ঠিক আছে, বাট হচ্ছে কি, আপনি কোনো কিছু না রাতারাতি চেঞ্জ করতে পারবেন না। আপনি ঢাকায় দেখেন, ঢাকায় কিন্তু জায়গার অপরুদ্ধতা আছে। আমরা চাইলে একটা মিরপুর স্টেডিয়াম কোনোখানে বানিয়ে ফেলতে পারছি না। আর আমাদের হয় কি, অনেকগুলো কমিটমেন্ট আছে। মহিলা দল খেলছে, বাংলাদেশ এই টিম খেলছে, তারপরে আন্ডার-19 খেলছে, এগুলা এই এইচপি টিম খেলছে, এগুলো দিয়ে পুরো বছরটা না আমাদের মাঠটা অকুপাইড থাকে। ভাইয়া যেটা বললেন যে ইমরুল কায়েসের ব্যাপারটা, এগুলো আমাদের সাথেও ঘটেছে। আসলে হয় কি, আপনাকে অ্যাকোমোডেট করার জন্য যে সময়টা আমি আপনাকে দিব, ওই সময়টাও নাই, জাস্ট বিকজ আমার কাছে গ্রাউন্ডটাই নাই এক্সট্রা। তা আমার কাছে মনে হয় যে এইরকম ফ্যাসিলিটিস যদি আরেকটু বেটার করা যায়, বা এখানে দেখেন যে আমাদের পূর্বাচলে একটা স্টেডিয়াম হচ্ছে, ওইখানে যদি আমরা একটা মিরপুরের মতো একটা স্থাপনা করতে পারি, আমাদের কমিউনিকেশনস আমার কাছে মনে হয় না খুব একটা প্রবলেম আছে। সবার কাছে সবাই নিজের যার যা গাড়ি ইউজ করে, যে কোনো ট্রান্সপোর্টে যাওয়া যেতে পারে। ওইখানে গিয়ে আপনার যারা টিম থেকে বের হয়ে গেছে, তারা ওইখানে ইউজ করতে পারবে। এই টিমের যারা টিমের মধ্যে নেই, তারা ওইটা ইউজ করতে পারবে। আমাদের আসলে এই অ্যাকোমোডেশনসটা খুব জরুরি দরকার। কারণ আমি যখনই দেখি, আমি মিরপুর মাঠটা দেখি সব সময় অকুপাইড, কোনো না কোনো কিছু এখানে চলছে। তো আপনি যেখানে আপনি একটা প্রোগ্রাম করছেন, অলরেডি আমি আপনাকে সরিয়ে দিয়ে তার একটা প্রোগ্রাম করতে পারি না। সো এইরকম অনেক সমস্যা আমাদের মধ্যে আছে, বাট আমার কাছে মনে হয় ইন ফিউচারে যদি এগুলোর দিকে আমরা ফোকাস করি, আমরা আরেকটু বেটার করি। আমার কাছে তো মনে হয় যে আপনার আমার খুলনায় আমার কাছে ফেভারিট মনে হচ্ছে এই ম্যাচের মধ্যে একটা ডিউ, যেহেতু একটা ফ্যাক্টর সন্ধ্যাবেলা, এটা অনেক বড় একটা রোল প্লে করবে। এবং তার সাথে সাথে আপনার টসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। টসটা টিমের অলমোস্ট বলা যায় যে কোনো টিমের একটা ভাগ্য নির্ধারণ করে দিবে।